মেহেরের আনুষ্ঠানিক বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেহেরের বিয়ে নিয়ে রুদ্র কোনো রকম কমতি রাখতে চায় না, তাই সে যথাসম্ভব বেস্ট জিনিস মেহেরের জন্য সিলেক্ট করেছে। বিয়েটা তাদের বাড়ি থেকেই দেয়া হবে, যাতে বাড়ির মেয়ের কোনো সমস্যা না হয়। তাছাড়া মেহুরও ইচ্ছে ছিল তার সব বাড়িতেই যেন হয়। সবাই আসবে বাড়িতে, বাড়িটা জমজমাট হয়ে থাকবে, এতেই যেন আনন্দ বেশি। মেহুর বিয়ে হওয়ার পরও সে কয়েক মাস ধরে বাড়িতেই থেকেছে, তাই এখনও সে কোনো অনুভূতি পাচ্ছে না। তার কাছে সব কিছু ফানি লাগছে। একবার লজ্জা পাচ্ছে, খুশি হচ্ছে, বাড়ি সাজানো দেখে অবাক হচ্ছে। তবে খারাপ লাগাটা এখনও সৃষ্টি হয়নি মনে। সে নিজের মতো বিন্দাস চলছে। আজকে তার মেহেদি অনুষ্ঠান খুব ছোট করে পরিবারের মানুষজনকে নিয়েই পালন করবে। গ্রামের বাড়ি থেকে সবাই এসেছে। দাদি তো এসেই আগে কতক্ষণ হম্বিতম্বি করেছে, এখন নিজেও বসে সবাইকে বলছে কিভাবে কি করতে হবে। উনি অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ, তাই কেউ বাধাও দিচ্ছে না। ইমার পরিবার থেকে ইমার চাচা, চাচি আর রিদিকে দাওয়াত দেওয়া হয়েছে। চাচা বাড়ির গবাদি পশু রেখে আসতে পারেননি, তবে চাচি আর রিদিকে দুদিন আগেই পাঠিয়ে দিয়েছেন। তিনি বিয়ের দিন আসবে বলে নিশ্চিত করেছেন। ইনায়ের বয়স এখন 9 মাস পড়েছে। কোনো কিছু সাপোর্ট নিয়ে সে দাঁড়াতে পারে, তবে প্রচুর চঞ্চল মেয়েটা। একটু দাঁড়ালেই হাঁটার চেষ্টা করে, ফলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। ইনায়া এখন এই পুরো বাড়ির রাজকুমারী, তাকে নিয়েই সবার কত কাড়াকাড়ি। একজন কোলে তাকে নিতে গেলেই সে কান্না জুড়ে দেয়। সে কারো কোলে থাকবে না, একাই রাজত্ব করবে সে। ইনায়াকে দেখে আশেপাশে সবাই বলে মায়ের মতোই সুন্দরী হবে মেয়েটা। ইনায়ার সামনে দুটো দাঁত উঠেছে, তা দিয়েই সবাইকে কামড়েতে চায় সে। রুদ্র এখন পর্যন্ত কত শত কামড় খেয়েছে মেয়ের। প্রথম বিষয়টা মজা লাগলেও এখন মেয়ের ছোট্ট দাঁতের কামড়গুলো বড্ড লাগে। তবে মেয়ে বাবাকে কামড় দিতে পারলেই খুশি। কামড় দিয়ে তারপর সে খিলখিলিয়ে হাসবে। বিয়ে বাড়ির ব্যস্ততায় ইমা মেয়েকে কাছে রাখতে পারছে না। মেয়ে ক্ষুধায় সেই কখন থেকে কান্না করছে। ইমাকে তবুও না আসতে দেখে রুদ্র বাধ্য হয়ে রান্নাঘরে উকি দেয়। ইমা তখন রান্না করায় ব্যস্ত, পাশেই রুমানা মশলা বাটাবাটি করছে। রুদ্র ইমাকে চাপা স্বরে ধমক দিয়ে বলে, একটু এসে মেয়ের কাছ থেকে ঘুরে গেলে কি হয়? কাজ তো একটু পরেও করা যাবে, আগে আসো এদিকে। কিন্তু এখন এখান থেকে চলে গেলে রান্না দেখবে কে? তখনই হালিমা বলে দেয়, আমার ওদিকটায় কাজ শেষ, এখন তুমি যাও মাইয়ার কাছে, কখন থেকে কান্তাচ্ছে মাইয়াটা, খাওয়াও যাও। ইমা সুযোগ পেয়ে মেয়ের জন্য রান্না করা নরম খিচুড়ি নিয়ে রুমে যায়। রুমে তখন রুদ্র মেয়েকে নিয়ে বসে আছে। বারবার কান্না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। ইমা দ্রুত গিয়ে মেয়েকে কোলে নিয়ে শুয়ে খাওয়ানো শুরু করে। অল্প খেতেই ইনায়া জামা কাপড়ে খিচুড়ি মাখিয়ে ফেলেছে। ইমা মেয়েকে খাইয়ে রুদ্রর কোলে ধরিয়ে দিয়ে বলে, ধরুন গোসল করিয়ে আনুন, শরীর ভালোভাবে মুছিয়ে পরে জামা পরাবেন, আমি কাজে গেলাম। জো হুকুম ম্যাডাম, আমার আর কাজের শেষ নেই, একটু রেস্ট পেয়েছিলাম, সেটাও মেয়ের জন্য উৎসর্গ করে দিতে হলো। পেটে খাবার পড়তে ইনায়া ঠান্ডা বাবার কথা বলা দেখে সে খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে বাবাকে হাত দিয়ে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। রুদ্র মেয়েকে নিয়ে ওয়াশরুমে ঢুকে তারপর মেয়ের জন্য রাখা গোসলের পাত্রে তাকে বসিয়ে দেয়। পানির ছোঁয়া পেয়ে মেয়ের লাফালাফি শুরু হয়। শেষে অনেক সংগ্রামের পর রুদ্র অর্ধ ভেজা হয়ে মেয়েকে গোসল করিয়ে দেয়, তারপর বের হয়। তারপর মেয়েকে সুন্দর করে জামা পরিয়ে বিছানায় বসায়। তখনই রুমে মেহুর প্রবেশ ঘটে। তার মুখটা কেমন থমথমে হয়ে আছে। এসে সে ইনায়ার পাশে বসে। রুদ্র বোনের চেহারা দেখে কিছুটা আন্দাজ করতে পারে, তবে সেটা প্রকাশ না করে মেহুকে বলে, মেহু একটু ইনুর কাছে থাক, আমি 2 মিনিটে গোসল করে আসছি, তোর ভাবি তো কাজে আছে। মেহু মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলে, আমার সামনে ইনায়াকে ইনু বলবে না ভাইয়া, আমার হিংসে হয়। রুদ্র ভুনুকুঁচকে তাকিয়ে বলে, হিংসে হবে কেন?
তুমি আমাকে আদর করে মেহের থেকে মেহু ডাকো, কিন্তু ইনাকে ইনু বলবে না। 2 দিনের বাচ্চাটা পরে এসে আমার আদরে ভাগ বসিয়েছে। ওকে আমরা সবাই অনেক আদর করব, কিন্তু তুমি একটু কম আদর করবে আমার সামনে। আমি তোমার কাছে থাকলে আমার আদরের ভাগ বেশি লাগবে। বোনের এমন অভিমানী কথা শুনে রুদ্র হেসে ফেলে। তারপর বোনের মাথায় চুল হাতিয়ে বলে, পাগলি মেয়ে একটা, বড় আর হলি না, এখনো সেই ছোটই পড়ে আছিস। আমি কিন্তু বড় হব না, আমি এমনই থাকতে চাই। বোনের কথার পরে রুদ্র আর কিছুই বলতে পারে না, তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ভাইকে চলে যেতে দেখে মেহু ছোট্ট ইনুকে বলে, পাজি মেয়ে, এসে থেকেই ফুপির আদরের ভাগ বসিয়ে ফেলেছিস। আমি কিন্তু আমার ভাইয়ের আদর ছাড়ব না। দেখি তুই বাপকে কেমন নিজের কাছে আটকে রাখতে পারিস। ইনা কি বুঝলো কে জানে, হঠাৎই ঠোঁট উল্টে কান্না করতে যায়। তা দেখে মেহু দ্রুত তাকে কোলে নিয়ে নাচতে নাচতে বলে, যা, তোর বাপ তৈরি থাকবে, তাও কান্না করিস না রে মা। সাজিদ সেই কখন থেকে রুদ্রদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, মেহুর কোনো খবর পাচ্ছে না সে। সন্ধ্যায় ছাদে মেহুর মেহেদি অনুষ্ঠান হয়েছে। সাদিকা নাকি কোন মেয়ে তার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে। তারপর সেটা মেহু ছবি তুলে সাজিদকে পাঠিয়েছিল। 2 হাত ভর্তি মেহেদিতে মেহুকে নিশ্চয়ই অপরূপ সুন্দরী লাগছে, তাই সে এই রূপটা সামনাসামনি দেখার সুযোগটা মিস করতে চায় না। তাই তো চলে এসেছে মেহুকে সরাসরি একটু দেখার জন্য। তবে বিয়ের আগে এভাবে বাড়িতে প্রবেশ করলে সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না। তাছাড়া সাজিদের তো লজ্জা লাগবে কেউ তাকে আজ বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করলে। তাই সে অনেকক্ষণ ধরে বাড়ির সামনে পায়চারি করতে থাকে। হঠাৎ ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেতেই সে চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে রুদ্র বুকে হাত ভাঁজ করে গুজে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাজিদ ধরা পড়ে চোরের মতো মুখ লুকিয়ে বলে, আর দোস্ত তুই এখানে? রুদ্র গম্ভীর স্বরে বলে, আমি ঠিক জায়গাতে আছি, তুই এখানে কি করছিস? আমি? ও তাই তো, তোদের বাড়ি সাজানোটা দেখতে আসলাম। হে হে হে। দোস্ত, মার খেয়েছিস কখনো? বাপ মায়ের হাতে অনেক খেয়েছি, আর আমার হাতের সেটা তো হিমেল খায় সব সময়, এবার তুই খাবি। ঠিক এই সময় বাড়ির গেইটে হিমেলের দেখা মিলে। সে যখন দেখল রুদ্র সাজিদকে মারার পায়তারা করছে, তখন খুব খুশি হয়ে বলে, দে মার শালাকে, বড্ড খারাপ হয়েছে সাজিদ। রুদ্রর কথাটা শোনা মাত্রই সাজিদ এক দৌড়ে কিছুটা দূরে গিয়ে বলে, একটু আগালেই কিন্তু তোর বোনকে নিয়ে হাওয়া হয়ে যাব। সে অধিকার কিন্তু এমনিতেই আমার আছে, তাই বেশি ক্যাচাল না করে আমার বউয়ের সাথে দেখা করার সুযোগ করে দে ভাই। হারামি, আমি বড় ভাই হই, একটু তো লাজ শরম কর। আপাতত পারছি না, প্রমিস ভাই, একটু দেখেই চলে যাব। নির্লজ্জ বেডা একটা। রুদ্র যেতে দে হারামিটাকে, সবার সামনে দিয়ে গিয়ে বউকে দেখে আসুক। সাজিদ দাঁড়িয়ে একটা প্রাণখোলা হাসি দেয়। রুদ্র হিমেলের দিকে এগিয়ে গিয়ে বলে, তোর বাসার সবাই ভালো তো? মোনা আর হিমি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মেয়ে আমার শান্তশিষ্ট হলে কি হবে? মেয়ের মা বাঘিনী রে, সারাদিন শুয়ে বসে থেকে আমার কাজের অর্ডার দেয় আর নিজে বাচ্চা নিয়ে ঘুমায় শুধু। রুদ্র হেসে ফেলে। হিমেল আর মোনার মেয়ে বেবি হয়েছে 2 মাস হলো। প্রেগনেন্সির শেষ দিকে মোনা অনেক উইক হয়ে পড়েছিল, শেষে সিজারিয়ান করতে হয়েছে। তাই মোনার সুস্থতার জন্য এখন পর্যাপ্ত রেস্ট দরকার। হিমেল সর্বদা মোনাকে সাহায্য করে, তারপরে এসে এভাবে বন্ধুদের সামনে মজা করে। সাজিদ এগিয়ে এসে বলে, এত রাতে কি কাজে আসলি? এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই। লিলি আর সিয়া দেশে এসেছে শুনেছিস? সিরিয়াসলি? না জেনে চলে আসলো? হয়তো তোর বিয়েতে সারপ্রাইজ দিতে চায়, আমি মোনার থেকে শুনেছি। তবে কি আমায় এবার সারপ্রাইজ হওয়ার ভান ধরতে হবে, তাই নাকি? একটু হলে ক্ষতি কি? রুদ্র 2 বন্ধুকে নিয়ে বাসায় যায়। হিমেলকে দেখে সবাই অস্বাভাবিকভাবে নিলেও বাড়ির অন্যান্যরা সাজিদকে নিয়ে অনেক মজা করে। সাজিদ বেচারা লজ্জায় পড়ে যায়, তবে সে এসেছে যেহেতু আর তো কিছু করার নেই। মেহু তার কাজিনের সাথে ছাদেই মজা করছিল। ইমা গিয়েছে তাকে রাতের খাবার খাইয়ে দিতে। হাতে মেহেদি বলে তো আর নিজ হাতে খেতে পারবে না,
ছোট্ট ইনায়াকে তার দাদার কাছে রেখে এসেছে, তাই ইমার আর কোনো চিন্তা নেই। মেহুর খাবার যখন শেষ পথে, তখনই ছাদে সাজিদের আগমন ঘটে। তাকে দেখেই সকল মেয়েরা হৈ হৈ করে ওঠে। মেহু সাজিদকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইমা তা দেখে তাকে খোঁচা দিয়ে বলে, মেহু, মুখের খাবারটাকে শেষ করো, পরে লজ্জা পেও। মেহুর খাবার শেষ হতেই ইমা বাকিদের তাড়া দিয়ে দ্রুত ছাদ থেকে নেমে আসে। ইমা চলে গেলেও কয়েকটা মেয়ে থেকে যায়নি। তারা ছাদের সিঁড়ি থেকে সাজিদ মেহুর কাণ্ড দেখতে আগ্রহী। মেহু ছাদে ছোট্ট একটা টুলের ওপর বসেছিল। সাজিদ এগিয়ে গিয়ে তার সামনে হাঁটু করে বসে, তারপর মৃদু গলে বলে, হ্যাপি 8 মান্থস অ্যানিভার্সারি মেহু পাখি। ভেবেছিলাম বিয়ের কয়েক মাস পরেই তোমায় আমার কাছে নিয়ে যাব, অথচ দেখো, দেখতে দেখতে 8টা মাস হয়ে গেল। অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হতে চলল। আমার তো একবারও মনে হয়নি এতদিন পেরিয়ে গেছে। হবে কিভাবে বলো? নিজে নির্লজ্জ হয়ে কয়েকদিন পর পর শ্বশুরবাড়িতে হানা দিয়েছি, যাতে বউ আমায় না ভুলে যায়। এত সহজে ভুলতে দেই কিভাবে বলো? তুমি যে আমার অনেক সাধনার ফল। সাজিদের দিকে তাকাতেই মেহুর লজ্জা লাগছে এখন। সাজিদ মুচকি হেসে মেহুর হাত দুটো তার হাতে নেয়। হাতের মেহেদি এতক্ষণে শুকিয়ে গেছে। সাজিদ তার হাত ভালোভাবে দেখতে দেখতে বলে, আমার নাম লিখিনি? কোথায় লিখেছে? খুঁজে নিন। সাজিদ ধৈর্য সহকারে খুঁজতে থাকে। অনেকক্ষণ পরও না পেয়ে হতাশে বলে, বিয়েতে তোমার এই কাজিনকে রোস্ট দেয়া হবে না। আমাকে এত হেনস্থা করার শাস্তি এটা। মেহু হেসে ফেলে। তারপর নিজে থেকে সাজিদের নামটা দেখায়, যেটা ছোট্ট একটা ফুলের পাপড়ির ভাঁজে লেখা ছিল। সাজিদ এটা দেখে বলে, এটা কিন্তু বড্ড অন্যায় মেহু পাখি। তোমার হাতে আমার নাম এত ছোট করে লেখা থাকবে কেন? অথচ দেখো, তোমার নাম আমার হৃদয়ে বড় করে লেখা আছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। দেখান দেখি। সাজিদ ফিসফিসিয়ে বলে, বাসরাতে দেখাবো? চুপি চুপি দেখো। তোমার আবিত্তা কাজিন বন্ধুগুলো কিভাবে তাকিয়ে আছে, নির্লজ্জ পোলাপান। আপনার থেকে কমই আছে নির্লজ্জের সর্দার। দীর্ঘ 1 বছর পর রুদ্রর সাথে দেখা হবে। কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে মনে, কিন্তু এটা তো অন্যায়। রুদ্র তো তার জন্য নিষিদ্ধ। সে এখন অন্য কারো হৃদয়ের মালিক। কিভাবে সে সেই ব্যক্তির অধিকারে বা হাত ঢুকাবে? 1 বছর পেরিয়ে গেল, আজও রুদ্রকে ভোলা তার জন্য সম্ভব হলো না। এ কেমন ভালোবাসা? ভালোবাসা এত জঘন্য কেন? এত চেষ্টা করেও সে ভুলতেই পারল না। এখনো মনের কতটা অংশ জুড়ে রুদ্রের স্থান রয়ে গেছে। সে কিভাবে পারবে এতটা অপরাধ বোধ নিয়ে রুদ্রর সামনে দাঁড়াতে? আজ মেহুর গায়ে হলুদ। কথা ছিল তারা সোজা বিয়েতে যাবে, কিন্তু লিলির মনে চাইল একটু সংসারী ইমাকে দেখতে, দায়িত্বশীল রুদ্রকে দেখতে, আর তাদের ভালোবাসার ছোট্ট পরিটাকে দেখতে। এর মাঝে কয়েকবার ছবি দেখেছি ইনায়ার। মেয়েটা এতই কিউট যে সামনাসামনি দেখার লোভটা সে সামলাতে পারছে না। তাই তো বিয়ের আগের দিনই যাবে মন ভরে সব উপভোগ করতে। সিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, যে কোনো দিন তারা বিয়ে করে নিবে। অপরদিকে লিলি এখনো নিজেকে বিয়ে নামক জিনিসটার সাথে মানিয়ে নিতে পারছে না। বাবা মা ক্রমাগত প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য, কিন্তু লিলি কোনো উত্তর দিতে পারছে না। তার সে যেই কাজিন ছিল স্বপ্ন, তার সাথে বিয়ের কথা উঠেছিল একবার। লিলি এক কথায় না করে দিয়েছে। এমন প্লে বয় ছেলেকে সে ভাই হিসেবে মানলেও স্বামী হিসেবে মানতে পারবে না। যদিও স্বপ্ন পরবর্তীতে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে, সংসারও ভালোই করছে। বাকিটা ভবিষ্যতে দেখা যাবে। আপাতত লিলি নিজের কেরিয়ারটা গুছাতে চায়। বিদেশে পড়াশোনা চলাকালীন একটা কোম্পানিতে জয়েন হয়েছে তার। সিয়ার উডবি হেল্প করেছে তাকে। আপাতত এভাবেই চলুক, দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করায়। আজ মেহেরের গায়ে হলুদ। ইমা মেয়েকে মেহুর কাছে রেখে রান্নাঘরে এসেছে হলুদ বাটার জন্য। এটা তার শখ ছিল, ননদের বিয়েতে নিজে হলুদ বাটবে সে। হলুদ উপলক্ষে তাদের বাড়ির ছাদটা গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। মেহেরের গায়ে হলুদের অনুষ্ঠান একদম হলুদে হলুদময় হয়ে উঠবে। মেহুর অনেক ইচ্ছে করছে একটু গিয়ে সাজানোটা দেখে আসতে।
তবে লজ্জায় যেতে পারছে না। তার রুমে সাদিকা সহ দুজন কাজিন একসাথে শুয়েছিল, তারা এখনো ঘুমাচ্ছে, অথচ মেহু উঠে বসে আছে। গতরাতে সাজিদ বাসায় চলে যাওয়ার পর আবারও ফোন করেছিল। বেশ রাত করে তারা কথা বলেছে। সাজিদ তো বলছিল আজও সে চলে আসবে এখানে, তবে মেহু সাফ সাফ মানা করে দিয়েছে। গতদিন আশায় সবাই মজা ধরে নিলেও কয়েকজন একটু উল্টাপাল্টা কথা বলেছিল, সেসব মেহুর একদমই ভালো লাগেনি। তার স্বামীকে নিয়ে অন্য কেউ কটু কথা বললে সহ্য হবে না। তবুও মেহু চুপ করেছিল। কিছু মানুষ আছে সব কিছুতেই তাদের খুঁত ধরতে হবে। কয়েকজন তো বলছিল সাজিদ রুদ্রর বন্ধু, হয়তো আগে থেকে তারা রিলেশনে ছিল বলে পরিবার তাদের বিয়ে দিচ্ছে, অথচ তারা দুজন দুজনকে ভালোবাসলেও একে অপরকে জানায়নি, আর সেটাকে তারা রিলেশন পর্যন্ত নিয়ে গেছে। সাজিদ যদিও আসতো না, তবুও মেহুর রিয়াকশন দেখতে চেয়েছিল সে। গত রাতে তো আবেগের বশে চলে গিয়েছিল, আজকে বিবেকটা বেশি কাজ করছে। আজকের দিনটাই তো, তারপর তো পার্মানেন্টলি বউকে কাছে পাবে। এই একটা দিন না হয় তার ধৈর্যের পরীক্ষা চলুক। রুদ্র ছাদে সাজানোর দায়িত্ব পালন করছে, যদিও আলাদা লোক এনে সব সাজানো হচ্ছে, তবে রুদ্র সবাইকে বলে দিচ্ছে কোথায় কি লাগাতে হবে। এত ব্যস্ততার মাঝে তার ফোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে দেখে হিমেল ফোন দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে হিমেল জানায় তাদের ডেলিভারি রাস্তায় আটকে গেছে। রুদ্র ভুরুকুঁচকে একপাশে গিয়ে দাঁড়ায়, চিন্তিত কণ্ঠে বলে, কোথায় আটকে আছে? ড্রাইভার ফোন করেছিল বাইপাস মোড়ে পুলিশ চেকিংয়ে আটকেছে। কাগজপত্র তো সবই ঠিকঠাক আছে, পণ্য তো নষ্ট হওয়ার জিনিস না, তবে ক্লায়েন্ট তো আজই রিসিভ করতে চাচ্ছে। রুদ্র বলে, আচ্ছা তুই থাম, আমি ড্রাইভারের সাথে কথা বলছি। রুদ্র তাদের কোম্পানির ড্রাইভারকে ফোন দিয়ে কথা বলে, এই ডেলিভারিটা খুবই গুরুত্বপূর্ণ। রুদ্র ড্রাইভারকে বলে, সব কাগজপত্র দেখিয়েছ? কি নিয়ে ঝামেলা হচ্ছে? সব দেখিয়েছি স্যার, তবে তারা গাড়ির লাইসেন্স নিয়ে গন্ডগোল করছে। কিসে নাকি সাইন মিলছে না। আচ্ছা অফিসারের কাছে ফোনটা দাও। ড্রাইভার অফিসারের কাছে ফোন দিলে রুদ্র নিজে কথা বলে। খানিকক্ষণ ঝামেলার পর রুদ্র সকল তথ্য সঠিক প্রমাণ করে দেয়। তার কণ্ঠে এক দৃঢ়তা কাজ করছিল। সে কোনো ঝামেলা চায় না, তবে নিজের সাথে কোনো অন্যায় অভিযোগও সে মানবে না। 5 মিনিটের কথোপকথনের পর ব্যাপারটা মিটমাট হয়। তার কোম্পানির গাড়িকে ছেড়ে দেওয়া হয়। এমন সময় ছাদের সিঁড়িতে মেহেরের আগমন ঘটে। সে ইনাকে নিয়ে এসেছে রুদ্রর কাছে দিবে বলে। ইমা তো রান্নাঘরে ব্যস্ত, আর মেহুর একটু জরুরি কাজ আছে। ভাইকে চিন্তিত দেখে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। রুদ্র সব মিটমাট করে পুনরায় হিমেলকে ফোন করে সব জানায়। হিমেল শান্তির শ্বাস ফেলে বলে, প্রথমবারের মতো এমন বিপদে পড়লাম, ঘাবড়ে গিয়েছিলাম ভাই, তাই তোকে জানালাম। এসবে ঘাবড়াবি না, আর আমাদের থেকে তো কোনো ভুল নেই। আমরা নিজ জায়গায় সঠিক থাকলে তারা কোনো ঝামেলা করতে পারবে না। এইবার শিক্ষা হবে। কাগজপত্র আপডেট রাখিস, আর ক্লায়েন্টকে ফোন করে জানিয়ে দিস মালামাল ডেলিভারিতে একটু লেট হবে। আচ্ছা আমি জানিয়ে দিব। ওদিকে সব ঠিকঠাক তো? সাজানোর কাজ কত দূরে গেলো? মাঝামাঝিতে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে সব। আমিও চলে আসবো ক্লায়েন্টের কাছে। মাল পৌঁছানোর খবরটা পেলেই এই কাজের জন্যই তো আটকে গেলাম। ধীরে সুস্থে থাক, কাজ শেষে আমাকেও জানাস। আশা রাখি তবে। রুদ্র কথা শেষ করে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মেহু আসা মাত্রই সে খেয়াল করেছিল। সে এবার গিয়ে মেয়েকে কোলে নিতেই মেহু জিজ্ঞাসা করে, ভাইয়া কিছু হয়েছে, কোনো সমস্যা? একটু সমস্যা ছিল, এখন মিটমাট হয়ে গেছে, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। ও আমি ভাবলাম কোনো বিপদ হলো নাকি। এসেছিলাম তোমার মেয়েকে দিয়ে যেতে। ভাবি তো কাজে ব্যস্ত, আমার একটু কাজ আছে। ইনায়কে রাখো তোমার কাছে। আচ্ছা দেখাকে সাজানো পছন্দ হয়েছে কিনা, কিছু কি বাদ পড়েছে? মেহু একটু উকি দিয়ে চারপাশ দেখে, সবই ঠিকঠাক, তবে একটা জিনিস বাদ পড়েছে। সে রুদ্রকে বলে, ভাইয়া ফেরি লাইট কোথায়? ওটা লাগাবে না? ঝিকিমিকি আলো দিবে রাতে। ও ভুলে গিয়েছিলাম, এনে রাখা হয়েছে। আচ্ছা আমি সাজানোর লোকদের বলে দিচ্ছি, এখনই লাগিয়ে ফেলবে। আচ্ছা পার্লার মেয়েরা আসেনি? আমি না করে দিয়েছি ভাইয়া, আজ আসবে না। কেন? আমি না ওদের বলে রেখেছিলাম আজকে কালকে 2 দিনের অ্যাপয়েন্টমেন্ট করা।
আমি আজকেরটা বাতিল করে দিয়েছি, কালকে আসবে ওরা। তাছাড়া এত টাকা দিয়ে সেজে সেই তো হলুদ ধুয়ে ফেলতে হবে, শুধু শুধু টাকা খরচ করা। রুদ্র বোনের মাথায় হাত রেখে বলে, তোকে কি এত ভাবতে বলেছি আমি? বড় হয়ে গেছিস তুই, ভাইয়ের ওপর দিয়ে মাতবরি করছিস মেহু। আমার এখানে তোকে হিসেব করতে হবে না, যা করার স্বামীর সংসার করিস। আমার কাছে তোর যত আবদার করবি ভাইয়া সবটুকু দিয়ে তোর সব আবদার পূরণ করবে। মেহু ভাইয়ের বুকে মাথা রেখে বলে, আমার আর কিছু লাগবে না ভাইয়া, অনেক দিয়েছ আমায়, চাওয়ার থেকেও বেশি পেয়েছি আমি। সারা জীবন শুধু ভালোবাসাটাই দিয়ে যেও। রুদ্রর কোলে থাকা ইনায়া সুযোগ পেয়ে মেহুর মাথায় পা দিয়ে লাথি দিতে থাকে। মেহু মুখ ফুলিয়ে সরে যায়, তারপর রুদ্রর দিকে তাকে বলে, দেখলে ভাইয়া, তোমার হিংসুটে মেয়েটা বাপ পেয়েছে, সে আমার ভাইয়ের থেকে আমাকেই সরিয়ে দিচ্ছে। বোনের কথা শুনে রুদ্র হেসে ফেলে। তার বোন আর মেয়ের তাকে নিয়ে এমন কাড়াকাড়ি সেও খুব এনজয় করে। ইমা সময় নিয়ে ধীরে সুস্থে হলুদ বাটছিল। অনেকদিন পরে পাটায় হাত দিয়েছে সে। এখন তো সকল মশলার কাজ মিক্সারই করা হয়, তবে গায়ে হলুদের হলুদ পাটায় বাটতেই হবে। ইমা রান্নাঘরে একাই কাজ করছিল, বাকিরা সবাই এক এক কাজে ব্যস্ত। এমন সময় সেখানে রুদ্রর আগমন ঘটে। মেয়েকে নিয়ে সে মেয়ের মাকে দেখতে এসেছে। সেই সকালে ইমা যে কাজে এসেছে তারপর থেকে আর দেখা হয়নি। এখনো শেষ হয়নি হলুদ বাটা? এত সহজ নাকি? একটু তো সময় লাগবেই। সারা বাড়ি জুড়ে গাঁদা ফুলের গন্ধে মোমো করছে, হলুদে হলুদময়। এই সময়ে তার বউটাও হলুদ রঙিন হয়ে উঠেছে। ইমার গালের একপাশে হলুদ লেগে আছে, হয়তো এলোমেলো চুল সরাতে গিয়ে লেগে গেছে। রুদ্র তা দেখে বলে, আমাকে রেখে একা একাই হলুদ সেরে ফেললে বউ, আমিও হলুদ খেলতে চাই। ইমা কিছু বুঝে ওঠার আগেই রুদ্র তার গালের সাথে নিজের গাল মিশিয়ে দেয়। এতে করে ইমার গালে লেগে থাকা হলুদ তার গালেও লেগে যায়। ইমা লজ্জা পেয়ে রুদ্রর থেকে দূরে সরতে গিয়েও পারে না। ইনায়া তার মাথার চুল টেনে ধরেছে। মেয়েটা বড্ড দুষ্ট হয়েছে, হাতের কাছে যা পায় সেটাই খামছে ধরে। ইমা ব্যথা একটু শব্দ করে উঠতেই রুদ্র তাড়াতাড়ি করে ইনায়ার হাতের মুঠো থেকে ইমার চুল ছাড়ায়, তারপর হেসে বলে, বাবা মায়ের হলুদ দেয়া দেখে মেয়ে হিংসে করছে, ওকে একটু হলুদ লাগিয়ে দেই। ইমা মানা করতে চায়, তবে রুদ্র আগেই মেয়ের গালে একদম অল্প হলুদ ছুঁয়ে দেয়। ইনায়া ততক্ষণে মায়ের কাছে যাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করছে। রুদ্র জোর করে মেয়েকে কোলে রেখেছে। ইমা বলে, মেয়েকে নিয়ে এখন থেকে যান এখান থেকে। এখনই নাচানাচি শুরু করেছে, যখন তখন কান্না শুরু করবে। এখন আমার অনেক কাজ, মেয়েকে নেয়ার সময় নেই। আর একটু থাকি, মেয়ে কিছুই করবে না দেখো। হঠাৎ পেছনে লাঠির বাড়ি খেয়ে রুদ্র ব্যথায় লাফিয়ে ওঠে। পেছনে তাকিয়ে দেখে তার দাদি এসে দাঁড়িয়ে আছেন। তিনি রুদ্রকে বলেন, বউকে ছাড়া এক দণ্ড ভালো লাগে না? বউটা কাম করতেছে, আইসা জ্বালাইতেছ কেন? যাও এনতে, ওরে কাম করতে দাও। রুদ্র লজ্জা পেয়ে মাথা চুলকে বলে, আসলে আমি তো দেখতে এসেছিলাম কাজ কত দূর হয়েছে, কাম তাড়াতাড়ি শেষ হইতো, তুমি এসে কামে আরো সমস্যা করতেছ। যাও, এখন কাম শেষে বই তোমার কাছে যাইব, তখন যত ইচ্ছা পীড়িত কইর। ইমা অতিরিক্ত লজ্জায় হুড়ুহুড়ি করে কাজ করছে, যেন আশেপাশের কারোর দিকে তার কোনো মনোযোগ নেই। রুদ্র ইমার দিকে তাকিয়ে তার লজ্জা পাওয়া দেখে হেসে ফেলে, তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। নয়তো বউয়ের পাশাপাশি দাদিও তাকে আরও লজ্জায় ফেলে দিবে। সকালের কথা সাজিদ একটু পরেই ভুলে গেছে। বেলা বাড়তে মেহুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। মেহুকে একটু পরেই সবাই নিতে আসবে। তখনই সাজিদ তাকে ফোন দেয়। মেহু রিসিভ করতে বলে, বউ তোমার গায়ে হলুদ, আমি না আসলে কি চলে? আসি, আমি একটু হলুদ ছুঁয়ে চলে যাব। একদম না, ভুলেও আসবেন না আপনি। কেন বউ এভাবে বলছো কেন? আসবেন না? আমি আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিব। আপনার হলুদ ছোঁয়া নেই, সেদিকে ফোকাস করুন। কিন্তু আমার ফোকাস তো শুধুই তোমার দিকেই থাকে পাখি। আপনার পাখি আপনারই আছে সাজিদ। তাহলে কি এবার পুরোপুরিভাবে পাখিটাকে নিজের করে নিতে পারবো? সুযোগ দিবে আমায়, নাকি জঙ্গলি বিড়ালের মতো খামসি দিয়ে পালাবে?
মেহু অনেক লজ্জা পায়। লজ্জায় তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। ফোনের ওপাশ থেকে শুধু মেহুর নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। সাজিদ ঠোঁট কামড়ে নিজের হাসি আটকে পুনরায় বলে, পাবো কি সুযোগ? মেহু এবার মিনমিনি উত্তর দেয়, জানি না আমি। এটার মানে কি পজিটিভ? উত্তরটা কি তবে হ্যাঁ ধরে নেব? মেহু আর সহ্য করতে না পেরে ফোন কেটে দেয়। ফোন কেটে যেতেই সাজিদ হো হো করে হেসে ফেলে। ঠাস করে বিছানায় শুয়ে মেহুকেই কল্পনা করতে থাকে। দীর্ঘদিনের ভালোবাসা পরিণতি পেলে বোধহয় এতটাই শান্তি লাগে। তারা তো বিবাহিত, তবুও আবার বিয়ে হওয়াতে সব নতুন নতুন লাগছে সাজিদের কাছে। নতুন করে সামাজিক স্বীকৃতি দিয়ে বউকে নিজের করে পাওয়া, এর থেকে সুখের মুহূর্ত আর কি হতে পারে? কাউকে না জানিয়ে লিলি গায়ে হলুদের ঠিক আগ মুহূর্তে রুদ্রদের বাড়িতে এসে হাজির হয়। বাড়ির সবাই তখন মেহুকে নিয়ে ছাদে উপস্থিত হয়েছে। রুদ্র মাত্রই মেয়েকে কোলে নিয়ে রুম থেকে ছাদের উদ্দেশ্যে যাচ্ছিল। মেয়ে তার কোলেই কাজ সেরে ফেলেছে, তাই মেয়েকে কোলে নিয়ে সে চেঞ্জ করিয়ে নিজেও চেঞ্জ করে আসছে। তখনই চোখের সামনে লিলিকে দেখে সে অবাক হয়। লিলিও রুদ্রকে দেখে থমকে দাঁড়ায়। মাঝে কতদিন পেরোলো, 1.5 বছর, তারও বেশি বোধ হয়। এতদিন পর রুদ্রকে সে সরাসরি দেখতে পাচ্ছে। এর আগে ফোনে কথা হয়েছে, ভিডিও কলেও গ্রুপে যোগাযোগ হয়েছে, তবে সরাসরি এতটা মন ভরে দেখার সুযোগ হয়নি। লিলি মন ভরে রুদ্রকে দেখতে থাকে। তার চোখের পরে রুদ্রর কোলে থাকা ছোট্ট পরিটার দিকে। মেয়েটা কেমন বাবার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। লিলি মৃদু হাসে, তারপর রুদ্রকে বলে, কেমন আছো আহনাফ? অনেকদিন পরে দেখা হলো। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? অনেক ভালো আছি। ইনায়া মামুনি না, একটু কোলে দিবে? রুদ্র মেয়েকে লিলির দিকে বাড়িয়ে দেয়। তবে ইনিয়া যেতে চায় না, একটু জোর করতেই কান্না করে দেয়। লিলি আর কোলে নেয় না। রুদ্র অল্প হেসে বলে, ঘুম পেয়েছে ওর, তাই এমন করলো, নয়তো অনেক মিশুক মেয়ে আমার। লিলি হেসে বলে, সমস্যা নেই। ইমা কোথায় আর অনুষ্ঠান কোথায় হচ্ছে? না বলে চলে এসেছি তো, তা জানা নেই। ছাদে হচ্ছে, চলো আমার সাথে। রুদ্র মেয়ের চোখের পানি মুছিয়ে দেয়। অল্প কান্না চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তারপর মেয়েকে কাঁধে শুয়ে দেয়। ইনায়া বাবার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। যদিও তার ঘুম এখন হবে না, যাচ্ছি তো এত শব্দের জায়গায়, ঘুম তো সেখানে অসম্ভব। তবে মেয়েকে তো একাকী রুমে রেখে যাওয়া যাবে না, তাই তো আধো ঘুমন্ত মেয়েকে সাথে নিয়েই যেতে হচ্ছে। তবে লিলি তাকিয়ে আছে তাদের বাবা মেয়ের দিকে। রুদ্র কি সুন্দর মেয়েকে বুকে আগলে রেখেছে। সব ঠিক থাকলে হয়তো এমন দৃশ্য আজ তার ভাগ্যে থাকতো। তবে তার ভাগ্যে এই পুরুষটার স্থান নেই। অন্যভাবে বলা যায়, এই পুরুষটার ভাগ্য তার স্থান ছিল না, তাই হয়তো সে রুদ্রকে পায়নি। তবে বলতেই হয়, রুদ্র সত্যি সুখে আছে, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছে। এটা দেখে কি তৃপ্তি পাওয়া উচিত নয়? ভালোবাসার মানুষকে সুখে দেখলে তো নিজের মধ্যে এক অন্যরকম সুখ ফিল হয়। আর তো ভালোবাসা শেষ হয়নি, হয়তো বাকি জীবনটাতেও তার হৃদয়ের কোনো এক কোণে রুদ্রের স্থান থাকবে। সে সারা জীবন রুদ্রকে সুখে থাকতে দেখতেই খুশি হবে। মেহেরের গায়ে অনুষ্ঠানের খুব সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠান চলাকালীন সাজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিমেল ভিডিও কলে কানেক্ট করে রেখেছিল। মেহেরের অনুষ্ঠান শেষে হিমেল, লিলি সবাই মিলে সাজিদের বাসায় গিয়েছিল। বোনের অনুষ্ঠান শেষে তারা জোর করে রুদ্রকেও সাথে নিয়ে গিয়েছিল। বন্ধু তো ওদের, যেতে তো হবেই। পরদিন সকাল থেকে মেহেরের বিয়ের তোড়জোড় শুরু হয়। মেহুর বিয়ে উপলক্ষে রুদ্র নিজ হাতে সবার জন্য শপিং করে এনেছিল। রুদ্রর চয়েস বরাবরই ভালো, তাই তার করা শপিংয়ের ওপর সবার আস্থা আছে। রুদ্রর ইচ্ছে ছিল ইমার জন্য বেশ কেনাকাটা করতেন, তবে ইমা নিজেই তা না করে দেয়। বিয়েবাড়িতে তার কত কাজ, এত সেজেগুজে বসে থাকার সময় নেই তার। তারপর রুদ্র তার মন মতো ইমার জন্য শপিং করেছে। পাশাপাশি মায়ের জন্য একটা শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি কিনেছে। রিয়াজুল হক অনেক খুশি হয়েছেন। মেয়ের বিয়েতে ওনার কিছু সহকর্মী জুনিয়রদের দাওয়াত দিয়েছেন। ছেলের দেয়া পাঞ্জাবি পরে তিনি
সকাল থেকে সবার সামনে দিয়ে ঘোরাঘুরি করছেন। মেয়ের বিয়েতে ওনাকে কোনো কাজই করতে হচ্ছে না, উনি শুধু ক্যাটারিংয়ের লোকজনদের কাছে গিয়ে সব দেখছেন আর অতিথিদের আপ্যায়ন করছেন। আর সামিনা বেগম বাড়ির আত্মীয়দের সাথে আড্ডায় মশগুল আছেন। যদিও এটাকে আড্ডা বলা যায় না, বাকিরা কথা বলছেন, তিনি শুধু বসে থেকে মেয়ের কথাই ভাবছেন। সকাল থেকে তিনি মেয়ের কাছে যাচ্ছেন না, এখন সামনে গেলেই তিনি কান্না করে ফেলবেন, তাহলে মেয়ের আনন্দ মাটি হয়ে যাবে, এসব তো হতে দেয়া যাবে না। তবে ইমা সর্বদাই মেহুর সাথে আছে। বেলা বাড়তি পার্লার থেকে দুজন মেয়ে চলে এসেছে, তারা এসে থেকে মেহুকে সাজানোর কাজে লেগে পড়েছে। মেহুর পাশাপাশি বাড়ির অন্যান্য মেয়েদেরও সাজানোর দায়িত্ব তাদের। ইমা মেহুর পাশে বসে মনোযোগ দিয়ে মেহুর সাজগোজ দেখছে। মেহুর বিয়েটা সে খুব এনজয় করছে। তার বিয়েতে এমন অনুষ্ঠান না হলে কি হবে, মেহুর বিয়েতে তো হচ্ছে, এটাই কি সে খুব করে এনজয় করছে। তাই ইমাকে স্পেস দিয়ে রুদ্র মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিল। সকাল সকাল মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ইমা। তারপর থেকে এখন পর্যন্ত ইনায়া তার বাবার সাথে আছে, এর মাঝে একবারও খাবারের জন্য আসেনি। মেহুর সাজগোজ চলমান রয়েছে, মেয়েটা খালি কান্না করে ফেলতে চাচ্ছে, তাই সাজানো তো পার্লারের মেয়েটার সমস্যা হচ্ছে। ইমা বারবার মেহুকে শান্ত করার চেষ্টা করছে, তবে একসময় মেহু নিজেকে সামলাতে না পেরে ইমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। ইমার নিজেরও খুব খারাপ লাগে, তবুও খুব কান্না পাচ্ছে তারও। এ বাড়িতে তার খুব করে পছন্দের কেউ থাকলে সে মেয়েটাই হচ্ছে মেহু। তার বিয়ের শুরু থেকে এখন পর্যন্ত মেহুর সাথে তার কোনো ঝগড়া হয়নি। মাঝে মাঝে কোনো মান অভিমান হলেও মুহূর্তের মধ্যে তা মিটে যেত। মেয়েটা প্রচুর বাচ্চামো করত, এখনও করে, তবে এসব বাচ্চামোর মধ্যে মেহুর সরলতা প্রকাশ পায়। অন্যান্য ননদ ভাবির মতো তাদের সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল বোনের মতো। মেহু তাকে ভাবি বলে ডাকলো, আবদার করতো ছোট বোনের মতো। রুদ্র প্রথম দিকে তাকে না মেনে নিলে, ইমার মন খারাপ থাকলে মেহু রুদ্রের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতো, বোঝানোর চেষ্টা করত। তার ভাই অনেক ভালো মানুষ, নিতান্তই অনিচ্ছায় বিয়ে বলে এমন ব্যবহার করছে, না তো ভাইয়ের মতো আদর্শবান ছেলে আর সে দেখেনি। আর পরবর্তীতে ইমা তার প্রমাণও পেয়েছে, প্রতিটা পদে পদে অনুভব করেছে রুদ্রকে স্বামী হিসেবে পেয়ে সে কতটা ভাগ্যবান। আর রুদ্রের প্রতি শুরু থেকে পজিটিভ ভাবনা রাখার পেছনের সম্পূর্ণ অবদান মেহুর। এক মুহূর্তের জন্য মেহু তার সামনে ভাইয়ের গুণগান করতে ছাড়েনি। সেদিনকার সেই ছোট্ট মেহুর আজ বিয়ে, তাদের ঘরটা মাতিয়ে রাখার মানুষটা আজ চলে যাবে স্বামীর ঘরে। তাদের ঘরটা শূন্য করে দিয়ে চলে যাবে মেয়েটা, তারপর হয়তো আর আগের মতো বাড়িতে আসা হবে না। মেহু হয়ে যাবে এ বাড়ির অতিথি মাত্র, ঠিক যেমন ইমা হয়ে গেছে তার চাচির বাড়ির অতিথি। এটাই তো মেয়েদের জীবন। ইমা একটা দীর্ঘশ্বাস ফেলে মেহুকে অনেক কষ্টে শান্ত করে। মেয়েটা কান্না থামলেও থেকে থেকে শরীরটা কেঁপে উঠছে। পূর্বের কান্নার দখলটা এখনো সামলে উঠতে পারছে না সে। এমন সময় দরজার কাছে রুদ্রের আগমন ঘটে। রুদ্র রুমে ঢুকতে গিয়েও যখন মেহুকে কান্না করতে দেখে, তখনই থেমে যায়। তার আর রুমে প্রবেশ করা হয় না। মেহুর কান্নামাখা মুখটা তার পক্ষে দেখা সম্ভব হবে না। সকাল থেকে রুদ্র যতটাই হাসি খুশি মুখ করে চলুক না কেন, ভেতরে ভেতরে তার বুকটা ফেটে যাচ্ছে। এত বছর ধরে আদরে বড় করা বোনটাকে আজ অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে। বোনটাকে আগের মতো বাড়ি মাতিয়ে রাখতে দেখা যাবে না। এর মতো কষ্টের আর কি আছে। ভেতরে বসে ইমা মেহুকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে। মেহু বারবার মা বাবাকে আশেপাশে খুঁজছে, ভাইকে একটু কাছে পাওয়ার জন্য মুখে আছে, তবে কেউ তাকে একটু সময়ের জন্য দেখা দিচ্ছে না। সেই সকালে মা তাকে ডেকে তুলে দিয়ে গিয়েছে, আর এই ঘরমুখী হয়নি। সকাল থেকে বাড়ির ভেতরে কয়েকবার বাবা ভাইয়ের কণ্ঠ শুনতে পেয়েছে, কেউ একটা বারও আসেনি তার কাছে। মেহু শেষে অপরগ হয়ে ইমাকে বলে ওঠে, ভাবি একটু আম্মুকে ডেকে দাও প্লিজ, ভাইয়া বাবা আসছে না কেন? ইমা নিঃশব্দে মেহুর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর মেহুর পাশে সাদিকাকে বসিয়ে রেখে সে বেরিয়ে পড়ে। এতক্ষণ রুমে থাকা কাজিনরা সবাই অনেক মজা করছিল। অনেকে মেহুর আগে বিয়ে হওয়া দেখে সাদিকাকে টিজ করেছিল,
সাদিকাও না রেগে মজা করছিল। তবে এসবের মাঝে হঠাৎ মিহুর কান্না থামিয়ে দিয়েছে। হয়তো তারা নিজেদের ভাবনাও ভাবছে, তাদেরকেও তো একদিন পরিবার ছেড়ে অন্য পরিবারে চলে যেতে হবে, এসব ভেবে মন খারাপ তাদের। তবে সাদিকা বুঝমানদের মতো আবারও পরিবেশটাকে মাতিয়ে তোলার চেষ্টা করতে থাকে। ইমা মেহুর কথা মতো সামিনা বেগমকে খুঁজতে বের হয়। তবে মেহুর ঘর থেকে বের হতেই সামনে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে রুদ্রকে পায়চারি করতে দেখা যায়। ইমা রুদ্রের কাছে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বলে, রুমে চলুন, মেহু খুঁজছে আপনাদের। রুদ্র ক্রমাগত মাথা নেড়ে বলে, এখন যা ঠিক হবে না, একদম বিয়ের সময় সামনে যাব। এখন অনেক কাজ আছে আমার। আমি মেয়েকে দিতে এসেছিলাম, ক্ষুধা লাগছিল বোধহয়, কিছুক্ষণ কান্নার ভাব ধরেছিল, পরে একাই ঘুমিয়ে গেছে। আপনি সকালে খেয়েছেন কিছু? তখন যে ডাকলাম খেতে আসেননি কেন? ব্যস্ত ছিলাম, একটু নাস্তা করেছিলাম তো। চলুন আমার সাথে। বলে আর কোনো কথা ছাড়া ইমা মেয়েকে কোলে নিয়ে রুমে চলে যায়। রুদ্র পেছন পেছন রুমে যায়। তাদের রুমটা খালি পড়ে আছে। মেয়েরা সবাই মেহুর রুমেই ছিল, তাদের রুমে কারো কোনো প্রয়োজন নেই। ইমা ধীরে ধীরে ইনাকে বিছানায় শুয়ে দেয়, তারপর রুদ্রকে বসিয়ে রেখে রুম থেকে বের হয়। সকালে বাড়ির সবার খাবারের জন্য আলাদা করে খাবার রান্না করা হয়েছিল। তারপর তো মেহমানদের জন্য রান্না করা হচ্ছে। ইমা রান্নাঘরে গিয়ে রুদ্রের জন্য খাবার বেড়ে আনে, তারপর রুমে এসে রুদ্রকে বসে নিজ হাতে খাইয়ে দিতে থাকে। রুদ্র কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে। রুদ্র মনের অবস্থা ইমা আন্দাজ করতে পারছে, তাই সেও কিছু বলে না। খাওয়ার এক পর্যায়ে রুদ্রর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইমা স্তব্ধ হয়ে যায়। দ্রুত হাতের প্লেট সাইডে রেখে রুদ্রকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তারপর ধীর কণ্ঠে বলে, কষ্ট পাবেন না প্লিজ, মেহু তো একেবারে চলে যাচ্ছে না। আপনি এভাবে দুর্বল হয়ে পড়লে বোনকে সামলাবেন কিভাবে? রুদ্র কোনো উত্তর দেয় না, উল্টো ইমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে। এভাবে অনেকটা সময় কেটে যায়, কেউ আর কোনো কথা বলে না। বেশ কিছুক্ষণ পর রুদ্র শান্ত হয়। বোনের কথা ভাবতে গিয়ে অজান্তেই রুদ্রর চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। রুদ্র নিজেকে শান্ত করে উঠে বসতেই তাদের মেয়ে ইনায়া ঘুম থেকে জেগে ওঠে। উঠেই সে কান্না জুড়ে দেয়। তখন রুদ্রর কোলে সে অনেকক্ষণ ঘুমিয়েছিল, তাই এখন শোয়ানোর পর বেশি ঘুমায়নি। ইনাকে উঠতে দেখে রুদ্র তাকে কোলে তুলে নেয়। তারপর ইমাকে বলে, বাকি খাবারটুকু তুমি খেয়ে ফেলো। আপনি ঠিক আছেন? খাও তুমি। ইমা প্লেটের বাকি খাবারটুকু খেয়ে নেয়। তারপর মেয়ের জন্য তৈরি করা ফিটার রুদ্রের হাতে ধরিয়ে সে রুম থেকে বের হয়। তখন মেহুর সামিনা বেগমকে ডাকার কথা ইমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন সে বের হয়ে সামিনা বেগমের কাছে যায়। তিনি তখন বাড়ির বাকি সদস্যদের সাথে ছিলেন। ইমা গিয়ে বলে, আম্মু, মেহু আপনাকে খুঁজছে, চলুন আমার সাথে। সামিনা বেগম ইমার দিকে একবার তাকায়, তারপর কোনো কথা ছাড়া ইমার সাথে যায়। মেহু রুমে যেতেই মেহু মাকে দেখেই কান্না করে ফেলে। সামিনা বেগমও নিজেকে সামলাতে পারেন না। চলে এক প্রস্ত মা মেয়ের কান্নার কাহিনী। সামিনা বেগমের পিছু পিছু পরিবারের অন্যান্য সদস্যরাও আসে। একে একে সবাই মেহুর সাথে কত কথা বলে। দাদি এসে মেহুকে কত কি বোঝানো শুরু হয়। সেসব নিয়ে মেহু লজ্জায় পড়ে যায়। এভাবে একসময় ঘরের পরিস্থিতি পাল্টে যায়। তারপর কাজিন বান্ধবীদের সহায়তায় মেহুর মুখে হাসি ফুটে ওঠে। একসময় মন খারাপ ভেনিশ হয়ে যায় তার মাঝে, লাজুকতার ভিড় করে, কারণ সবার উপস্থিতিতে তার ফোনে সাজিদের কল এসেছে। এই নিয়ে সবাই তাকে অনেক টিজ করে। মেহু সবাইকে সরিয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে সাজিদ বলে, মেহু পাখি, সেজেছ আমার জন্য, তোমাকে একটু দেখার জন্য আমার মনটা আঁকুপাকু করছে। আমার আর অপেক্ষার পালা শেষ হতেই চাচ্ছে না। কখন যে যাব আর তোমায় আমার করে নিয়ে আসবো, আমার আর তর সইছে না। মেহু লজ্জায় কোনো কথাই বলতে পারছে না। রুমে সবাই তার দিকে অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মেহু লজ্জায় কোনো রকমে বলে, কোথায় আপনি? এখনই রওনা দিব, আসছি তাড়াতাড়ি তোমায় নিজের করে নিতে। অপেক্ষা করো আমার জঙ্গলি বিড়াল। ফোন কাটতেই সবাই মিলে মেহুকে ঘিরে ধরে। পুনরায় সবার কথার বানে মেহুকে লজ্জায় ডুবে যেতে হয়। রুদ্র রুমের দরজা থেকে বোনের লজ্জামাখা মুখ দেখে হেসে ফেলে। বিয়ের সাজে তার ছোট্ট বোনটাকে কত সুন্দর লাগছে, যেন একটা ছোট্ট পরী বসে আছে। হঠাৎ দরজার দিকে মেহুর চোখ পড়তে থেমে যায়। ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুদ্র এবার মুচকি হেসে রুমে আসে।
তাকে রুমে আসতে দেখে মেয়েরা কয়েকজন রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র বোনের কাছে এগিয়ে গাল টেনে বলে, আমার মিষ্টি পরীটা, কত সুন্দর লাগছে তোকে, কিউটের ডিব্বা একটা। মেহু ঠোঁট উল্টে বলে, চলে যাব বলে এভাবে প্রশংসা করছো না, নয়তো তো পেতনি ছাড়া ডাকই না। এই তো ঠিকই ধরেছিস, স্বামীর বাড়ি পাঠানোর আগে একটু ভালো মন্দ বলে নেই, নয়তো তুই বলবি আমি ভালো না। মেহু ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ওঠে, কান্নারত কণ্ঠে বলে, তুমি সত্যি ভালো না ভাইয়া, একটুও ভালো না তুমি। রুদ্র কিছুক্ষণ বোনকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর কত সান্ত্বনার বুলি আউড়িয়ে বোনকে শান্ত করে। রুদ্র বেরিয়ে যেতেই পুনরায় সবাই রুম দখল করে নেয়। চলে আগের মতো হাসি, ঠাট্টা আর মজা। কিছুক্ষণ পরে শোনা যায় বরপক্ষ চলে এসেছে। শোনামাত্র মিহুর বুকের ভেতরটা কেঁপে ওঠে, ভেতরে ভেতরে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। সে অনুভূতির মাঝে লজ্জা, ভয়, খুশি মিশে একাকার হয়ে গেছে। এক নির্দিষ্ট সময় পরে মেহুকে বাহিরে নিয়ে যাওয়া হয়, তাকে নিয়ে সাজিদের পাশে বসানো হয়। সাজিদের পেছনে একে একে তার সকল ফ্রেন্ডদের উপস্থিতি দেখা যায়। সেখানে লিলি, সিয়া, হিমেল, মোনা আর তাদের পিসি মেয়েটা উপস্থিত ছিল। রুদ্রমেকে কোলে নিয়ে আসতেই সবাই রুদ্রকেও তাদের সাথে দাঁড় করায়। সিয়ার উঠবিও সেখানে বিয়েতে উপস্থিত ছিল, তবে সে বন্ধুদের মাঝে আসেনি। দূর থেকে সিয়ার সাথে চোখে চোখে কথোপকথন সেরে নেয়। মেহুর ঠিক পেছনটায় রুদ্র দাঁড়িয়েছিল। মেহু একবার মাথা ঘুরিয়ে পেছনে ভাইকে দেখে দেয়। রুদ্র চোখ দিয়ে বোনকে আশ্বাস দেয়, তার কোলে থাকা ইনিয়াও পা দিয়ে ফুপুর মাথায় লাথি মেরে বোঝায়, আমি আসি তো, ভয় পেও না ফুপু। রুদ্র মেয়েকে আলতো করে গুছিয়ে কোলে নেয়। ইনায়ের কাণ্ডে মেহু মুখ ফুলিয়ে নিয়েছিল, তা দেখে সবাই হেসে ফেলে। এদের ফুপু ভাগ্নির হিংসা এ জন্মে শেষ হবে না বোধ হয়। রুদ্রর চোখ জোড়া আবদ্ধ ছিল ইমার দিকে, যার চোখ জোড়া পানিতে টলমল করছে। যখন তখন পানি গড়িয়ে পড়বে, কারণ আজ যে তার ননদ রূপী ছোট্ট বোনটাকে বিদায় দিতে হবে। রুদ্র ভেবেও ভালো লাগছে, সে কি কত ভালো একটা মেয়েকে জীবনে পেয়েছে, যে তার পরিবারটাকে কত সুন্দরভাবে আগলে রেখেছে। শাশুড়িকে ক্রন্দনরত অবস্থায় দেখে ইমা শাশুড়ির কাছ থেকে তাকে আগলে রাখে। সামিনা বেগমও নিজের ছেলের বউকে আঁকড়ে ধরে মেয়ের বিদায়ের কষ্ট বিসর্জন দিতে থাকে। এর সবই রুদ্রর চোখে ধরা পড়ে। তার কাছে মিশ্র অনুভূতি প্রকাশ পাচ্ছে। একদিকে বোনের জন্য খারাপ লাগা, অপরদিকে তার মানসির মতো একজন মেয়েকে নিজের জীবনে পাওয়ার জন্য খুশি অনুভূত হচ্ছে। পাশাপাশি তার কোলে থাকা ছোট্ট ইনায়া তার জীবনটাকে পরিপূর্ণ করে তুলেছে। বন্ধুদের সিরিয়ালে একদম শেষে দাঁড়ানো লিলির চোখ রুদ্রর দিকে পড়ে, আর রুদ্র তখন তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। লিলির কেন যেন আর খারাপ লাগে না, তার মুখেও মিষ্টি হাসি ফুটে ওঠে। তার ভালোবাসা তো ভালো আছে, আর কি দরকার। তারপর কাজী সাহেবের মাধ্যমে বিয়ের তোড়জোড় শুরু হয়। পাশাপাশি চলে ফটোগ্রাফারের একের পর এক ক্লিকের শব্দ, যেখানে একজোড়া কপত কপতির পাশাপাশি একদল বন্ধুর মধ্যকার বন্ধনও ফুটে উঠেছে। অবশেষে কবুলের মাধ্যমে মেহের সাজিদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের সময়টুকু মেহুর জন্য খুব কঠিন একটা সময় ছিল, তবে সেই সময়টুকু সাজিদ তার পাশে ছিল। কাবিন নামায় সাইন করার সময় যখন মেহু দেরি করছিল, সাজিদ কোনো তাড়া দেয়নি তাকে, বরং তাকে সময় দিয়েছে নিজেকে সামলে নেওয়ার জন্য। অবশেষে পরিবারকে সাক্ষী রেখে সবার উপস্থিতিতে সাজিদ তার প্রেয়সীকে নিজের নামে লিখে নিয়েছে। মেহুকে বিদায় দেওয়ার সময় মেহু প্রচুর কান্না করে। বাবা মেয়েকে জড়িয়ে ধরে তার সে কি কান্না! শেষে ভাইকে কাছে পেয়ে আর ছাড়তেই চাইছিল না। রুদ্র বোনকে আগলে রেখে সাজিদের হাতে মেহুর হাত তুলে দিয়ে বলে, তুই জানিস আমার ছোট্ট মেহুটাকে অনেক ভালোবাসি, কখনো তার অমর্যাদা করবি না, তার বিশ্বাস আমার আছে। তোকে আমি বিশ্বাস করেই বোনের হাতটা তোর হাতে তুলে দিচ্ছি। তারপরও কখনো যদি মনে হয় আমার বোনটা আর নিজের কাছে রাখতে পারছিস না, দয়া করে অবহেলায় ফেলে দিস না। আমার বোন চিরদিনই আমার বোনই থাকবে, তাকে আমার কাছে ফিরিয়ে দিস। আবার আমি অনেক আদরে আগলে রাখবো নিজের কাছে। রুদ্রর এমন কথায় সাজিদের মনে মনে বেশ রাগ হয়। আরে বাবা, এত বছর সাধনা করে যাকে পেল তাকে ছেড়ে দিবে সে? এটা আদৌ সম্ভব? এমন কিছু ঘটার আগে যেন তার মৃত্যু ঘটে। তবু সে মেহুকে ছাড়বে না।
রুদ্রের এমন কথার পরিপ্রেক্ষিতে তাকে তো শাস্তি পেতেই হবে, কত বড় সাহস, বোনের দোহাই দিয়ে তার বউকে কেড়ে নিতে চায়। সাজিদ হিংসুটে হয়ে তাড়াতাড়ি মেহুকে রুদ্রের কাছ থেকে কেড়ে নেয়। মেহু যেতে না চাইলে দ্রুত মেহুকে পাজা কোলে তুলে নেয়। তারপর রুদ্রের দিকে তাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে মেহুকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। রুদ্র বন্ধুর এমন কাহিনী দেখে মুচকি হাসে, জানে সে ডোজ দিয়ে দিয়েছে। বন্ধু এখন তার থেকে বেশি ভালোবাসা দিয়ে মেহুকে আগলে রাখবে। বড্ড হিংসুটে তার বন্ধু। মাঝে পেরিয়ে যায় 2 বছর। সবার জীবনে খুব সাধারণভাবেই চলছে, তবে সাধারণ মাঝে অসাধারণভাবে চলছে দুটি জুটির জীবন কাহিনী, ইমা রুদ্র আর সাজিদ মেহুর জীবন। সবার জীবনেই তো কত ওঠানামা আছে, রুদ্রকেও তেমন অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। তার আর হিমেলের হাত ধরে শুরু হওয়া ছোট্ট বিজনেসটা আজ অনেকটা বড় হয়েছে। মাঝে কতবার তাদের বিপদে পড়তে হয়েছে, এই বিজনেস নিয়ে তার হিসেব নেই। বেশ কয়েকবার লসেরও সম্মুখীন হতে হয়েছে, তবে রুদ্র ভেঙে পড়েনি, নতুন উদ্যমে আবারও শুরু করেছে। আর তাকে সাহস যোগাতে তার পাশে ছিল তার মার্সি। সেদিনের সেই ছোট্ট মেয়েটা কত বুঝদার হয়েছে। যদিও তার মার্সি শুরু থেকে অনেক বুঝদার ছিল, জীবনে আঘাত পেয়ে পেয়ে সে শুরু থেকে অনেক কিছু শিখেছে। সে অল্প বুঝদার মেয়েটিকে রুদ্র নিজ হাতে গড়ে নিয়েছে, নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে। আর আজ তার বিপদে, তার ভেঙে পড়ার দিনে তার মার্সি তারই ঢাল হয়ে দাঁড়ায়। বাসায় থেকে তাকে সর্বোচ্চ সহায়তা করে, নিজের কথার মাধ্যমে রুদ্রকে শক্তি দেয়। আর রুদ্রর কাছে তার একমাত্র শান্তির স্থান তার মার্সি। সারাদিন ক্লান্ত থেকে রাতে তার মার্সির বুকে মাথা রাখলে তার সকল কষ্ট দূর হয়ে যায়। আর রয়েছে তার ছোট্ট ইনায়া। সেদিনে সেই ছোট্ট ইনায়া আজ কত বড় হয়ে গেছে। বাসায় ফিরতেই মেয়ের আদো আদো বুলি তার মন জুড়িয়ে দেয়। সে বাসায় ফিরতে মেয়ের খুশিতে লাফালাফি দেখলে তার মন ভরে যায়। মেয়েকে কোলে নিয়ে একটু আদর করতেই তার সারাদিনের পরিশ্রমের কথা ভুলে যায়। মনের ভেতরে এক আলাদা প্রশান্তি চলে আসে। আজ রুদ্র বাসায় ফিরে ড্রয়িং রুমে তার ছোট্ট আদরের বোনকে দেখে চমকে ওঠে। গত মাসে মেহুর পরীক্ষা থাকায় আসতে পারেনি, তবে পরীক্ষা শেষ হতেই সে সাজিদকে নিয়ে চলে এসেছে। সদর দরজায় ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহু এক পলক ইনায়ার দিকে তাকায়। তারপর দুজন একসাথে দৌড়ে দেয় রুদ্রের দিকে। তবে ইনায়া ছোট্ট থাকায় সে জিততে পারে না। রুদ্র হাতের ব্যাগ ফেলে কোনো রকমে মেহুকে ধরে নেয়, তবে ইনায়া জিততে না পেরে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কান্না জুড়ে দেয়। সাজিদ হেসে ইনায়াকে কোলে তুলে নেয়, তবে ইনায়া ফুপার কোলেও থাকবে না, তার বাবার কাছে যাবে আগে। সাজিদের কোলেই সে হাত পা ছুঁড়ে কান্না করতে থাকে। ইনায়াকে কোলে নিয়ে সাজিদের বেহাল অবস্থা দেখে রুদ্র মেহুকে এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়াও সে কি অভিনেত্রী, বাবার কোলে এসেই তার কান্না থেমে গেছে। উল্টো সে মেহুর মুখে হাত দিয়ে মেরে সে খুশিতে খিলখিলিয়ে হাসতে থাকে। মেহু মিছিমিছি মুখ ফুলিয়ে ফেলে, রুদ্র নিজে হেসে ফেলে। মেয়ে বোনের এসব কাহিনী দেখে সাজিদ বলে, বাপরে কি সিজ এটা, কয়েক সেকেন্ডে আমার হাত অবশ করে ফেললো। আমার নিজেরটা এমন হলে সামলাবো কিভাবে মেহু, আমাদেরটা যেন শান্তশিষ্ট হয়, এই ইনায়ের মতো হলে আমি পাগল হয়ে যাব। মেহু লজ্জা পেয়ে যায়, লজ্জায় সে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে ফেলে। সে এত বড় হয়ে গেছে, তবু এখনো সে ভাইয়ের সে ছোট্ট বোনটি রয়ে গেছে। সাজিদ মাঝে মাঝে মেহুকে দেখে অনেক অবাক হয়, এক দেহে এত রূপ কিভাবে রাখে তার বউ। তাদের বাড়িতে সারাদিন যেই মেয়েটা বউয়ের মতো থাকে, সেই মেয়েটা বাবার বাড়ি এসে আগের মতো ছোট্ট মেয়ে হয়ে যায়। তার এই বাচ্চামো রূপ সে দুটো জায়গায় বেশি প্রকাশ করে। এক হলো তার ভাইয়ের কাছে, আর একটা সাজিদের কাছে। এখনো রুমের মাঝে সাজিদের সাথে তার মারামারির মতো খুনসুটি চলে, আবার রুমের বাইরে শ্বশুর শাশুড়ির কাছে সে পাক্কা গৃহিণী হয়ে যায়। ঠিক তেমনই ভার্সিটিতে সে একজন স্টুডেন্ট, তখন বোঝাই যায় না সে 2 বছরের একজন বিবাহিত নারী। নারীদের কত শত রূপ রয়েছে, এক দেহে এত রূপ নিয়ে তারা চলে কিভাবে। সাজিদের কথার প্রেক্ষিতে সবাই একটু অবাক হয়ে যায়। মেয়ে জামাই বাসায় এসেছে ঘন্টাখানিক হলো। আসার সময় তারা মিষ্টি নিয়ে এসেছে, তবে জানেনি কিছু। তারা আসার পর সামিনা বেগম আর রিয়াজুল হক
ড্রয়িংয়ে এসে বসেছিলেন। এই ঘণ্টাখানিকের মাঝে তারা কিছুই বলেনি। রুদ্র আসার পরই সাজিদ এমন কথা বলল, হয়তো সবাইকে একসাথে খবরটা জানানোর জন্য এমন রাত করে সারপ্রাইজ দিতে এসেছে। সাজিদের কথার প্রেক্ষিতে মেহুর লজ্জা পাওয়া দেখে সবাই বুঝে ফেলে। সবাই একযোগে শুকরিয়া আদায় করে। ইমা এসে মেহুকে একপাশে নিয়ে জিজ্ঞাসা করে, কতদিন হলো মেহু? 3 সপ্তাহ ভাবি। আজকে আসার সময় ডাক্তার দেখে আসলাম, আলহামদুলিল্লাহ। এখন থেকে অনেক সাবধানে থাকতে হবে, জানো তো। শুরুর কয়েকটা মাস অনেক সাবধান, খাবার খেতে পারো না ভাবি, কেমন যেন লাগে, বমি হয়। ইমা মেহুকে বসিয়ে অনেক উপদেশ দিতে থাকে। তখন সামিনা বেগমও আসে। বউ শাশুড়ি মিলে মেহুকে অনেক কিছু বুঝিয়ে দেয়। মা ভাবির কাছে মেহু অনেক ফ্রি, সেও মন দিয়ে সব জেনে নেয়। ইমার সময়টাতে সে সাথে থাকলেও অনুভূতি তো আর বুঝতো না। এখন সে সবার সম্মুখীন হয়ে যেমন ভয় হচ্ছে, তেমনি অন্যরকম খুশির অনুভূতিও হচ্ছে। রুদ্র মেয়েকে বাবার কোলে বসিয়ে সাজিদের কাছে যায়। তারপর সাজিদের পিঠে একটা চাপড় দিয়ে বলে, কংগ্রেচুলেশন দোস্ত, বাবা হওয়ার জন্য শুভকামনা রইল। প্রথম মিষ্টিটা বাবার জন্যই বরাদ্দ। সাজিদের মুখে একটা মিষ্টি ঢুকে দেয় সে। সাজিদ খুশিতে বন্ধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। তারপর ইমা এসে সবাইকে মিষ্টি দেয়। সেই সন্ধ্যাটা সবাই খুব আনন্দে কাটায়। রাতে আর সাজিদ মেহুকে যেতে দেয়া হয় না। পরদিন ছুটির দিন হয়, আরও সুবিধা হয়। ইমা সিদ্ধান্ত নেয় পরদিন ভালো মন্দ রান্না করে তারা আনন্দ করবে। ইমা মেহুর সাথে কথা বলে রুমে আসে। তাদের মেয়ে ইনা এখন মেহুর কাছে আছে। এরা ফুপু ভাগ্নি কাড়াকাড়ি করলেও মুহূর্তে আবার মিলেমিশে যায়। ইমা রুমে এসে দেখে রুদ্র মাত্রই গোসল করে বেরিয়েছে। রুদ্র বেডে বসতেই ইমা তার মাথা মুছিয়ে দেয়। তারপর তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে এসে রুদ্রর পাশে বসে রুদ্রকে বলে, আপনার ফোনটা একটু দিবেন? আমার ফোনে টাকা নেই, একটু রিদিকে ফোন দিতাম। রুদ্র ইশারা করে ফোনটা এগিয়ে দেয়। ইমা লাফিয়ে গিয়ে ফোনটা নিয়ে রিদিকে কল করে। মেয়েটা এখানকার একটা কলেজে ভর্তি করিয়ে হোস্টেলে দেওয়া হয়েছে। মাঝে মাঝে রিদি চলে আসে এই বাসায়। সামিনা বেগম এসব নিয়ে কোনো আপত্তি করেন না। এই 2 বছরে তারা কোথাও ঘুরতে গেলে রিদিকেও সাথে নিয়ে গিয়েছে। মেয়েটাও ইমার সাথে থাকতে পারলে খুব খুশি হয়। পরদিন যেহেতু তারা একটু আনন্দ করবে, তাহলে মেয়েটাকে আসতে বলবে। ইমা রিদির সাথে কিছুক্ষণ কথা বলে, তাকে কালকে আসতে বলে ফোন রেখে দেয়। তারপর রুদ্রকে বলে, ক্ষুধা লাগেনি, চলুন খাবার দিই সবাকে। একটু পরে মিষ্টি খেয়ে কেমন লাগছে যেন? অনেক খারাপ লাগছে আপনার? খালি পেটে খেয়েছি তো, তাই একটু অন্যরকম লাগছে, ব্যাপার না। ইনায়া কোথায়? মেহুর কাছে দেখেছিলাম। রুদ্র মাথা নেড়ে ইমার কোলে শুয়ে পড়ে। মার্শি, একটু চুলে হাত বুলিয়ে দাও তো, তুমি হাত বুলালে আরাম লাগে। ইমা হেসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তখন রুদ্র মৃদু স্বরে বলে, মাসে কতদিন পেরিয়ে গেল মার্শি, আমার এখন মনেই হয় না এতগুলো সময় পেরিয়ে গেছে। সব এখন আগের মতো রয়ে গেল, শুধু পাল্টেছে একটাই, আমার মেয়েটা বড় হচ্ছে আর আমার ছোট্ট বোনের ঘরে ছোট্ট একটা সদস্য আসছে। মেয়েটা কত বড় হয়ে গেল না? ইমা হাত বুলিয়ে দিতে দিতে বলে, পিচ্ছি মেয়েটা বড় হয়ে গেল, এখন সে পিচ্ছির ঘরে আর একটা পিচ্ছি বাবু আসবে। আচ্ছা মেহু, পারবে সব সামলে নিতে? এখনো তো সেই ছোট্টই রয়ে আছে। আরে পারবে, আপনার ছোট্ট মেহু না পারলেও মা মেহু পারবে, মায়েরা সব পারে। রুদ্র হঠাৎ ইমার দিকে তাকিয়ে বলে, মার্শি, তুমি খুব খুশি আমার সাথে? মানে আমি তোমায় সুখে রাখতে পারছি তো? ইমা টুপ করে রুদ্রের গালে চুমু দিয়ে বলে, অনেক, আমি অনেক খুশি আপনার কাছে। আমি আমার প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। এসব নিয়ে কখনো ভাববেন না, শুধু এভাবেই ভালোবেসে যাবেন আমাদের, আর কিছুই চাই না আমার। রুদ্র খুশি হয়ে যায়। তবু মাঝে মাঝে মনে হয় ইমা কেন কোনো অভিযোগ করে না। সব হয়তো মনের মধ্যে চেপে রাখে, কিন্তু ইমা ঠিকই তো সব প্রকাশ করে। ইমার জন্য ততটুকুই যথেষ্ট যতটুকু রুদ্র তাকে দেয়, এর বেশি কিছুই তো তার দরকার নেই। তবু রুদ্র মনে করে সে তাকে দিতে পারছে না কিছুই। মেহু ইনাকে নিয়ে বিছানায় বসে দুষ্টুমি করছে। সাজিদ বসে বসে তাদের দুষ্টুমি ভিডিও করছে। মেহু প্রথমে বিষয়টা খেয়াল করেনি, পরবর্তীতে খেয়াল করতে বলে, এই এসব কি করছেন আপনি? 2টো বাচ্চার দুষ্টুমির স্মৃতি ধরে রাখছি, আমার ছেলেকে দেখাতে হবে না তার মা কত বাচ্চামো করতে পারে। ছেলে? আপনি ছেলেবাবু চান? হ্যাঁ, কেন, তুমি চাও না? মেহু মন খারাপ করে বলে, মেয়েবাবু হলে আপনি রাগ করবেন?
মেহুর কথার মানে সাজিদ বুঝতে পারেনি। পরবর্তীতে বুঝতে পেরে তাড়াতাড়ি মেহুকে কাছে এনে বলে, আরে পাগলি, আমি সেটা বলিনি। আসলে দেখলেই তো রুদ্র, হিমেল দুটোরই মেয়ে হলো। তো আমার ধারণা রেকর্ডটা এবার আমি ব্রেক করব। আমার একটা ছোট্ট ফুটফুটে ছেলে হবে, আর মেয়ে হলে তো কথাই নেই। তাকে অধিক আদরে আমি স্বাগতম জানাবো, আমার ছোট্ট পরি। যদি দুটোই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার থেকে খুশি আর কেউ হবে না পাখি। মেহু সাজিদের বাহুতে একটু মেরে বলে, শখ কত, আমি টুইন হয়ে ভাবলেই ভয় পাই। আমি দুটোকে সামলাতে পারবো তো? আমি আছি তো, একটাকে আমি সামলাবো আর একটাকে তুমি। হ্যাঁ, দেখা যাবে পরে। আর আমাকেই সামলাতে পারেন না, আর আমার বাচ্চাকে কিভাবে সামলাবেন? সাজিদ লজ্জা ভঙ্গিতে মাথা চুলকায়, আসলেই তো, বাচ্চার মাকে সামলানোই কত কঠিন। তারপর আরও দুটো বাচ্চা আসলে সাজিদকে খুঁজে পাওয়া যাবে না। হঠাৎ সাজিদের কি হয় কে জানে, ছোট্ট ইনাকে বিছানায় খেলা করতে দেখে সাজিদ মেহুকে টেনে কোলে বসায়, তারপর পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি মেহু পাখি, আমিও। রুদ্র ইমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেউ বলবে এই মেয়েটা একটা 2 বছরের সন্তানের মা। রুদ্র হাত বাড়িয়ে ইমার গালে স্পর্শ করে। ইমার মুখে 2-1টা স্পট পড়েছে। একদিন রান্নাঘরে কাজ করতে গিয়ে একটু গরম তেল ছিটে এসেছিল। রুদ্র সেদিন পাগল হয়ে গিয়েছিল পুরো। ডাক্তার দেখিয়ে কত ওষুধ দিয়েছে। মলম দেওয়ার পর রুদ্র নিজ হাতে লাগিয়ে দিত। কত বকাও দিয়েছিল তখন ইমাকে এমন অসতর্ক থাকার জন্য। ইমা তখনও হাসি মুখে রুদ্র বকা শুনত। তারপরের কয়েকদিন রুদ্র ইমাকে বলেছিল রান্নাঘরে না যেতে। বাসায় তো মানুষ আছে, এখনো হালিমা রুমানা আছে, তবুও কেন ইমাকে এত নাচানাচি করতে হবে? তার তো বেবির দিকে নজর দেওয়া উচিত। তারপর কয়েকদিন ইমা রুদ্রর সব কথা মন দিয়ে পালন করেছে। রুদ্র পুরনো কথা মনে করে ইমার গালে হাত বুলাতে থাকে। ইমা রুদ্রর হাতের ওপর হাত রেখে বলে, খারাপ দেখা যায় কি দাগগুলো? মোটেও না, মিলিয়ে গিয়েছে তো। আগেও খারাপ লাগতো না। এগুলো তো চাঁদের গায়ে ছোট্ট কলঙ্কের মতো, অনেক সুন্দর। এটা আপনি বলে অপমান করছেন সুন্দর আমি? নয়তো এত সৌন্দর্য তো আমার ভাগ্য গড়ে দেয়নি। আপনি ছিলেন বলে আমার সৌন্দর্য না দেখে আমার মন পড়তেছেন না হয়তো, তাই তো এত ভালোবাসেন আমায়। এবার রুদ্র উঠে বসে বলে, একটা সত্যি কথা কি জানো? আমি প্রথম তোমার সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, তাই প্রথম পড়েছি তোমার মায়ায়। তারপর দায়িত্বের খেলা খেলতে গিয়ে কখন যে ভালোবেসে ফেললাম টেরি পেলাম না। ইমা এবার হেসে বলে, আপনি কি ভেবেছেন আমি বুঝতে পারিনি এসব? জানেন ইনায়ার আব্বু, আমি ততদিনে এটা বুঝেছিলাম কোনটা ভালোবাসার চাহনি আর কোনটা শুধু সৌন্দর্যের প্রতি মুগ্ধতার চাহনি। তাই তো বারবার আপনাকে জিজ্ঞাসা করতাম ভালোবাসেন কিনা আমায়। তবে উত্তরে যখন বলতেন আপনি দায়িত্ব নিচ্ছেন আমার, তখন আশায় থাকতাম এই দায়িত্ব বলতে নিশ্চয়ই একদিন ভালোবাসার রূপান্তর হবে। দেখুন, আমার আশা পূরণ হয়েছে। আমাদের একটা ভালোবাসার সংসার তৈরি হয়েছে। এই ভালোবাসাটুকু ব্যতীত আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তুমি বড্ড চালাক মানসি, আমাকেও ধোকা দিয়েছ। সব বুঝেও আমাকে বুঝতে দাওনি, ভালোবাসা না পেয়ে কষ্ট পেয়েও আমায় জানাওনি, বড্ড খারাপ তুমি। ইমা হেসে রুদ্রকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। তারপর বলে, আপনি আমার জীবনের বসন্তের মতো এসেছেন। পুরনো ক্ষতগুলোকে মলমের মতো ছোঁয়ায় মিলিয়ে দিয়েছেন এই রুদ্র নামক বসন্তের স্পর্শে। আমার জীবনকে পুনরায় রাঙিয়ে দিয়েছেন। আপনাকে কিভাবে ধোকা দিব আমি? কিন্তু আমার আগমন তো তোমার জীবনে ঝড়ের মতো ছিল। শুরুতেই সব এলোমেলো করে দিয়েছিলাম আমি, তবে ধীরে ধীরে তোমার সংস্পর্শে সেই ঝড় শান্ত হয়ে গেছে। এই ঝড়কে তুমি কিভাবে বসন্তের স্পর্শ বলতে পারো সে আপনিও জানেন না। আপনি আমার কাছে কি, আমার সব থেকে আপনজন আপনি, আমার ইনায়ার আব্বু। রুদ্র নিজেও শক্ত করে ইমাকে বুকে জড়িয়ে রাখে। এই সময়টায় যে বুকে কি শান্তি লাগে, সারাদিনের সকল পরিশ্রম দূর হয়ে যায়। তাদের এই শান্তির মুহূর্তে ইনায়া এসে শান্তিকে আরও বাড়িয়ে দেয়। ছোট্ট ছোট্ট পায়ে সে এগিয়ে আসে বাবা মায়ের দিকে। সাজিদ এসে ইনায়াকে দরজার কাছে দিয়ে গেছে। মেয়েকে তাদের কাছে পাঠিয়ে এখানে বাবা মা প্রেম করছে, অথচ তাকে সদ্য বাবা হওয়া অনুভূতি দেয়া প্রেমিকাটার সাথে একটু সময় কাটানোর সময় পাচ্ছে না। সাজিদের হিংসায় গা জ্বলে যাচ্ছে। তাই তো রুদ্রর প্রেমে বাধা দিতে ইনাকে দিয়ে গেল। এখন নিজে প্রেম করবে ছোট্ট
তার প্রেমিকার সাথে। ছোট্ট ছোট্ট পায়ে ইনায়া বাবার কাছে আসতেই রুদ্র তাড়াতাড়ি মেয়েকে কোলে নেয়। বাবার কোলে উঠে ইনায়া আদো আদো কণ্ঠে বলতে থাকে, বাবা আদল। রুদ্র টপাটপ মেয়ের গালে চুমু দিতে থাকে। ইনায়া খুশিতে খিলখিলে হাসতে থাকে। আলো। রুদ্র মেয়েকে চুমু দিয়ে কাতুকুতু দিতে থাকে। ইনায়া হেসে ফেটে পড়ে। ইমা মুগ্ধ দৃষ্টিতে বাবা মেয়ের দিকে তাকিয়ে থাকে। এখানেই তো তার শান্তি, তার জীবনের পরিপূর্ণ তো এখানেই তার রুদ্র নামক বসন্তে। রাতের খাবার শেষে ইমা ইনায়াকে ঘুম পাড়িয়ে দেয়। তাকে বিছানায় শুয়ে দিতে রুদ্র এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি দিয়ে বলে, চলো মানসি, আজ একটু চন্দ্রবিলাস করে আসি। ইমা কোনো উত্তর দেওয়ার আগে রুদ্র তাকে পাজা কোলে নিয়ে বারান্দায় থাকা দোলনায় বসায়। আকাশে থাকা বড় করে গোল চারটা সৌন্দর্য উপভোগ করতে করতে ইমা বলে, ও ইনায়ার আব্বু, অনেকদিন হলো আপনার কণ্ঠে কোনো গান শুনি না, একটা গান শোনানো আজ। গান? শোনানো যে, তবে আজ নিজের মতো করে দুটো লাইন সুর করে বলি, শুনবে? অবশ্যই শুনবো। ইমার আগ্রহে রুদ্রর কণ্ঠ থেকে উচ্চারিত হয় সুর করে বলা নিজের তৈরি দুটো লাইন। বসন্ত বাতাসে তুমি এলে প্রাণে, রঙিন স্বপ্ন ছড়িয়ে গেলে গোপন টানে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? রুদ্রর ব্যবহার, মেহুর বোন হিসেবে যে দায়িত্ব, ইমার দায়িত্ব, এগুলো সম্পর্কে আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন। আর নতুন গল্প আগামীকাল আসবে। অবশ্যই ভালো থাকবেন। আর একটা কথা, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।